নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আবারও একবার বিজেপি মাস্টার স্ট্রোক দিল এবং প্রার্থী বাছার ক্ষেত্রে বিজেপি বারবার যে এই মাস্টার স্ট্রোকগুলো দিচ্ছে এটা খুব ভালো লাগছে। কারণ বরানগর বিধানসভায় উপনির্বাচনে এবারে একদম মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে বিজেপি, আর সেটা হচ্ছে সজল ঘোষ। কেন বলছি, এর পেছনে কি যুক্তি আছে, কেন বলছি সজল ঘোষকে দেওয়া মাস্টার স্ট্রোক হয়ে গেছে, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে দুটো জায়গায় বিধানসভার উপনির্বাচন হবে। এক হচ্ছে মুর্শিদাবাদে ভগবানগোলা, আর দুই হচ্ছে বরানগর। এই দুই জায়গায় দুটো বিধানসভায় কিন্তু উপনির্বাচন হচ্ছে। ভগবানগোলায় দাঁড়িয়েছিলেন জিতেছিলেন ইদ্রিস আলী মারা যান, তার ফলে সেই জায়গাটা খালি হয়ে যায় এবং তাপস রায় বরানগরে যিনি বিধানসভায় জিতেছিলেন এবং বিধায়ক ছিলেন তিনি পদত্যাগ করেন। তাই এই দুটো সিট কিন্তু খালি হয়ে যায় এবং এই দুটো সিটেই কিন্তু বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেন। এর আগের বারে 2021 ভগবানগোলায় যে প্রার্থী ছিল তাকে বদল করা হয়েছে এবং বদল করে বিজেপির প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে। এবং এখানে বিজেপির সেইভাবে জিতবে বলে অন্তত এই উপনির্বাচনে জিতবে না একদম ধরে চলতে পারেন, কারণ সেখানে সেই জায়গায় নেই, অর্থাৎ স্থিতি সেখানে নেই। মুসলিম ভোটের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ সেখানে ভোট পাওয়া খুব টাফ, জেতা খুব টাফ। এখানে ভাস্কর সরকারকে দাঁড় করানো হয়েছে এবং ভাস্কর সরকার দাঁড়িয়েছে। দেখুন, আমি ঠোটকাটা মানুষ বাপু, আমি ওরকম রেখে ডেকে বলি না, তাই কেউ যদি খারাপ ভাবেন আমার কথা শুনে কিছু করার নেই, কিন্তু সত্যিটা বললাম। এবার আসি আসল জায়গায় যেখানে মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি, সেটা হচ্ছে বরানগর বিধানসভায় উপনির্বাচনে কিন্তু এই সজল ঘোষকে দেওয়া হয়ে গেছে মাস্টার স্ট্রোক। সজল ঘোষকে না দিয়ে অন্য কাউকে করলে কিন্তু বিরাট ভুল হতো। আপনারা জানেন, আমি আগে একটা প্রতিবেদন করেছিলাম, যখন অর্জুন সিংকে টিকিট দেওয়া হয়নি তখন বলেছিলাম যে অর্জুন সিংয়ের জন্য পার্থ ভৌমিকরা ভাবছে বরানগর, যেখানে দাঁড়ালে অর্জুন সিংয়ের কেরিয়ার মোটামুটি চৌপাট হয়ে যেত। কারণ অর্জুন সিং ওখানে দাঁড়ালে বলে বলে হারতো। তাপস রায় চলে যাওয়ার পর যে জায়গাটা খালি হয়েছিল অর্থাৎ বরানগর, সেখানে যদি অর্জুন সিং দাঁড়াতেন তৃণমূলে হারতেন। কারণ ওখানকার যে ওখানকার যে চিত্র, সেই চিত্রটা খুব ভালোভাবে আমি জানি, কাজে সেখানে গিয়ে একদম গোহারান হেরে যেতেন অর্জুন সিং। তাই অর্জুন সিং ঠিক কাজ করে এমপি পদে দাঁড়িয়ে গেলেন, বিজেপির ক্যান্ডিডেট হয়ে, এটা আলাদা চ্যাপ্টার। কিন্তু বরানগরে এই সজল ঘোষকে দেওয়াটা একটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে। আমি আপনাকে ভেঙে ভেঙে বলছি, তাহলে আপনি বুঝে যাবেন কেন। প্রথমত বলে দিই, সজল ঘোষের যে জায়গা সেটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই, কারণ সজল ঘোষকে সবাই ভেবেছিল কলকাতা উত্তরে প্রার্থী হবেন। কিন্তু সজল ঘোষ যখন দেখেছেন যে তাপস রায় এসে গেছেন, একদম তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন, তখন সজল ঘোষ নিজেই বলেছেন এবং নিজে জানিয়েছেন যে তাপস কাকু দাঁড়ান, অর্থাৎ বাবার বন্ধু কাকু। অর্থাৎ সজল ঘোষের মনটা কিন্তু ছোটখাটো নয়, বড় মনের মানুষ। তাই সজল ঘোষ এক বাক্যে ছেড়ে দিয়েছে তাপস রায়ের জন্য, কারণ সেখানে দাবিদার সে হতে পারতো, সজল ঘোষ দাঁড়াতে পারতো। আর এটাকে নিয়ে কিন্তু তৃণমূল বেশ ফাটাচ্ছিল, সজল ঘোষ হতে পারতো কিন্তু হলো না, তাপস রায় এলো তাকে দাঁড় করে দিল, সজল ঘোষকে আমরা চিনি, ডাকাবুকো এতদিন ধরে লড়াই লড়েছে। এই সমস্ত বাক্যগুলো অ্যাকচুয়ালি কারণ ছিল দেওয়া বিজেপিদের ভেঙে দেওয়া, বিজেপি কর্মীদের মন ভেঙে দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু এখানে গিয়ে বিজেপি কিন্তু একটা চমক দিল। বিজেপি বারবার প্রার্থী তালিকায় কিন্তু চমক নিয়ে আসে, আর বরানগর ক্ষেত্রে কিন্তু এই চমকটা দরকার ছিল। তাপস রায় ছেড়ে দেওয়া পোস্টে সজল ঘোষ, আবার সজল ঘোষ যে জায়গাটা ধরতেন অর্থাৎ এমপি ইলেকশনে ধরতেন, সেই জায়গাটায় তাপস রায়। অদ্ভুত জমজমাটি পরিকল্পনা এবং অদ্ভুত জমজমাটি জায়গা তৈরি হয়েছে। তাপস রায় যেখানে জিতে এসছেন বারবার বরানগর, সেখানে কিন্তু তার একটা কবজা আছে ভালো রকমভাবে, এবং তার ফলটা সজল ঘোষ পুরোপুরি নিতে পারবেন। কারণ বরানগর চত্বরে বিজেপিও কিন্তু বেশ সক্রিয়, এবং বরানগর চত্বরে তৃণমূল থেকে যারা বিজেপির দিকে একটু হলেও চলে এসছে তাপস রায়ের জন্য, তারা সবাই মিলিতভাবে হলে সজল ঘোষের জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকবে। বিজেপির বরানগর চত্বরে যে সমস্ত সংগঠক ছেলেরা আছে তারা কিন্তু ভয়ঙ্কর সক্রিয় ছিল এক সময়, আস্তে আস্তে তারা কিছুটা হলে পিছিয়ে গেছিল। এবার সজল ঘোষ নামলে হয়তো তারা সবাই নামবেন। এমনি সজল ঘোষের পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই, আপনারা সবাই জানেন যে একদম বিজেপির একদম তরুণ তুর্কি ব্রিগেড, যে তরুণ ব্রিগেড বলা যেতে পারে, বা বিজেপির যে সামনের সারির লড়াকু নেতাগুলো যারা আছে তাদের মধ্যে সজল ঘোষের নাম কিন্তু উল্লেখযোগ্য। গোটা রাজ্য জুড়ে কাঁপানো শুভেন্দু অধিকারী যদি দেখেন তাহলে দেখবেন সজল ঘোষ কিন্তু কলকাতা কাঁপানো নেতা।
সজল ঘোষ মানে টিভিতে একদম আগুন ঝরানো বক্তব্য, বিরোধী যারা আছেন তাদের একদম মুখে ঝামা ঘষে দেওয়ার মতো সজল ঘোষ বলতে পারেন। এবং সজল ঘোষই সেই রকম ব্যক্তি যিনি কিন্তু শতরূপ ঘোষ যখন বলেছিল এই এটা কে রে, এই এটা কে রে, এই এটা কে রে, মানে এইভাবে অপমানজনক কথা শতরূপ ঘোষ সিপিএমে যখন বলছিল, তখন কিন্তু বলছে আমি বাবা রে বাবা, এই কথা বলেছিল সজল ঘোষ। সেই সজল ঘোষ মানে টিট ফর ট্যাট, সেই সজল ঘোষ যিনি রাম মন্দির করে গোটা পশ্চিমবঙ্গ কেন বলবো ভারতবর্ষের লোকের মন টেনে নিয়েছিলেন। কারণ বাঁশের রাম মন্দির তৈরি করে রাম মন্দির উদ্বোধনের আগেই তিনি কিন্তু টনক নড়িয়ে দিয়েছিলেন গোটা দেশ জুড়ে। তার ওই রাম মন্দির প্যান্ডেলকেই অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়েছে যে রাম মন্দির রাত্রিবেলা কীরকম দেখাচ্ছে দেখুন। এইটা প্রচুর ভাইরাল হয়েছিল এবং ওখানে যায়নি এরকম কোনো ব্যক্তি নেই, প্রত্যেকে গেছি আমরা, আমিও গেছি, সবাই গেছি, একদম ঢল মানুষের। সেই মানুষের ঢল আনা রাম মন্দির করা এই সজল ঘোষ সকলে নজর কেড়ে নিয়েছেন। এবং সজল ঘোষ সত্যি কথা বলতে কি এখন প্রায় বাংলার কেউ চেনেন না এরকম কোনো জায়গায় নেই, একদম পরিচিত মুখ সজল ঘোষ। বাবা হচ্ছেন প্রদীপ ঘোষ, বাবা বিজেপিতে জয়েন করেছিলেন। বাবা যখন জয়েন করেছিলেন তখন খুব কাছ থেকে দেখা আমার অভিজ্ঞতা হয়েছিল। তো সেই প্রদীপ ঘোষের সুযোগ্য পুত্র সজল ঘোষ, যার দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যাওয়া, পুলিশের অত্যাচার আমরা সব দেখেছি, যে সজল ঘোষ তারপরেও লড়াই লড়ে গেছেন এবং তিনি কাউন্সিলর হয়েছেন কঠিন লড়াইয়ের মধ্যে। সে সজল ঘোষকে প্রার্থী করে দিয়ে বিজেপি কিন্তু মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। এক তো তৃণমূলের সবার মুখ বন্ধ, কারণ তারা বলার চেষ্টা করছিল দেখো সজল ঘোষকে তো দিল না, সজল ঘোষকে তো দিল না, সেই জায়গাটা শেষ। অর্থাৎ তৃণমূলের যে কোনো পরিকল্পনাকে আমি তো একটা কথা বলতেই পারি আপনাদের, সেটা হচ্ছে একদম বলে বলে ভেস্তে দিচ্ছে, বলে বলে ভেস্তে দিচ্ছে। আমার মনে হয় এর পেছনে কিন্তু শুভেন্দু অধিকারী অবদান আছে, আমার মন বলছে। কারণ এই রকমভাবে তৃণমূলের প্রত্যেকটা চালকে নাস্তানাবুদ করে দেওয়া, এ একদম শুভেন্দু অধিকারী চাল ছাড়া মনে হচ্ছে না। কারণ বঙ্গ বিজেপিতে সেরকমভাবে কেউ আছেন বলে আমার দেখা নেই। এই চালগুলো চালতে পারেন একমাত্র শুভেন্দু অধিকারী। এবং কেন্দ্র স্তরে তো সবাই আছেন, তারা আছেন একদম কি বলবো, যারা রাজনীতিটা খুব ভালোভাবে বোঝেন তারা বোঝেন, কিন্তু বাংলা থেকে খবরটা ঠিক গেলে তবেই সব কিছু। তাই সজল ঘোষকে প্রার্থী করা কিন্তু বিজেপির একটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। এবারে বরানগর অঞ্চলে যারা আছেন, মানে যারা বরানগর বিধানসভায় আছেন, এই উপনির্বাচনে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমি জানতে চাই বরানগরবাসী আপনারা কি ভাবছেন। ইচ্ছে আছে বরানগর এই বিধানসভা উপনির্বাচনে যাওয়ার এবং আপনাদের অনেকের সঙ্গে দেখা করার। কারণ বরানগরটা খুব পরিচিত জায়গা আমার, কারণ বরানগরে আমার বন্ধু থাকে, বরানগরে আমার বন্ধু বান্ধব অনেক রয়েছে এবং অনেক ছেলের সঙ্গে আমার পরিচয় আছে যারা রাজনীতিটা এখনও করছেন এবং যারা অনেকে হয়তো একটু দূরে চলে গেছেন। সজল ঘোষ যদি দেখেন সবাইকে, তাহলে সবাইকে টেনে নিয়ে এসে যদি করতে পারেন দারুণ হবে এবং সজল ঘোষ ওখানে জিতেও আসবেন। আর সজল ঘোষ এবং তাপস রায় এই দুজনের কম্বিনেশন কিন্তু একটা কথা খুব ভালো সজল ঘোষ বলেছিলেন কদিন আগেই, সেটা হচ্ছে করণ অর্জুনের মতো। সত্যি করণ অর্জুনের মতো এবার খেলা দেখা যাবে, অর্থাৎ খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে বলে রাজ্যে সত্যি সত্যি খেলার পরিবেশ তৈরি করছেন, আর আমরা অপেক্ষায় আছি খেলা কি হয় দেখার জন্য। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি মনে হয় ঠিক বলেছি তাও জানাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, এটা আমি আশা করব। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।